হ্যালো, আমি শর্মা। এটা কি আরএসি সলিউশনস? হ্যাঁ, এটা আরএসি সলিউশনস। আমি হরিশ দেশাই বলছি। হ্যাঁ মিস্টার শর্মা, আমাকে বলুন কি সমস্যা হয়েছে। হরিশ, আপনার ওয়ার্কশপের টেকনিশিয়ানদের লাগানো উইন্ডো এসি ঠিকমতো ঠান্ডা হচ্ছে না। ঠিক আছে মিস্টার শর্মা, এসি কি কম ঠান্ডা করছে নাকি একেবারেই ঠান্ডা করছে না? সেটা খুবই কম ঠান্ডা করছে। ঠিক আছে মিস্টার শর্মা, আমি আসব আর ঠিক করে দেব। ধন্যবাদ। কম ঠান্ডা হওয়ার কারণ কি হতে পারে? কি হয়েছে হরিশ, আপনাকে উদ্বিগ্ন দেখাচ্ছে? আপনার মনে আছে যে আমরা মিস্টার শর্মার বাড়িতে এসি লাগিয়েছিলাম? তার এসি খুবই কম ঠান্ডা করছে। সেই অভিযোগ জানাতে তিনি এখনই কল করেছিলেন। আমি তাকে বলেছি যে সমস্যাটার সমাধান করার জন্য আমি তার বাড়িতে যাব, কিন্তু এসির কম ঠান্ডা করার কারণ আমি বুঝতে পারছি না। আমার ছেলেরা, এখনই হলো আপনাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ, এসির সাধারণ সমস্যাগুলো খুঁজে বের করা। এখন সময় হলো আপনাদের সকলকে সেই বিষয়ে শেখানোর। এই মডিউলটি সম্পূর্ণ হওয়ার পরে আপনারা নিচেরগুলো করতে সক্ষম হবেন। এসির সাধারণ সমস্যাগুলোর কারণ খুঁজে বের করা। আপনি কি আমাদের বলতে পারেন কিভাবে এসির সাধারণ সমস্যাগুলো সমাধান করা যেতে পারে? নিশ্চয়ই হরিশ, গ্রাহকদের করা সবথেকে সাধারণ অভিযোগ হল এসি কাজ করছে না। এর জন্য অনেক রকম কারণ থাকতে পারে। প্রথম, হয়তো কোনো ইলেকট্রিক সাপ্লাই নেই। সুতরাং কিভাবে এই সমস্যার সমাধান করবে? হয়তো এটা ফিউজ উড়ে যাওয়ার জন্য হতে পারে। তাহলে আমাদের কাস্টমারকে বলা উচিত যাতে সেই পয়েন্টে আবার ইলেকট্রিসিটি সাপ্লাই শুরু করতে পারে। হ্যাঁ, এখন কে আমাকে পরবর্তী সাধারণ সমস্যার কথা বলবে? এসো আমার সাথে। এই চার্টটিকে দেখো। এটি তোমাকে একটি এসির সাধারণ সমস্যাগুলির সুরাহা করতে সাহায্য করবে। এখন এটা একবার দেখে নাও। এসি যদি কাজ না করে তাহলে ভোল্টেজ হয়তো তার প্রধান কারণ হতে পারে। নিম্ন ভোল্টেজে এসি প্রভাবিত হয়, তাই আমাদের ভোল্টেজ স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। একইভাবে উচ্চ ভোল্টেজও একটি কারণ হতে পারে। এই জন্য গ্রাহকদের স্টেবিলাইজার ব্যবহার করার কথা বলা উচিত। একটি ত্রুটিপূর্ণ থার্মোস্ট্যাট কি এসি কাজ না করার কারণ হতে পারে? হ্যাঁ, হতে পারে যতীন। আমরা থার্মোস্ট্যাটটি বদল করে এই সমস্যার সমাধান করতে পারি। কম্প্রেসার সমস্যা কি ধরনের হয়? আচ্ছা, কম্প্রেসারের সমস্যা যার জন্য এসি খারাপ হতে পারে সেগুলি হল গ্রাউন্ডেড কম্প্রেসার, একটি কম্প্রেসার যেটি হাই ভোল্টেজ গ্রহণ করে, অথবা কম্প্রেসারের ওপেন সার্কিট। এই সব সমস্যাগুলির সমাধান কম্প্রেসার বদল করে করা যেতে পারে। দেখা যাক একটি কম্প্রেসার কি করে বদলাতে হয়। প্রথমে ইউনিটটির পাওয়ার বিচ্ছিন্ন করুন। তারপর গ্যাস কাটার দিয়ে কপার টিউবগুলিকে খুঁজে কেটে দিন, যেগুলি কম্প্রেসারের ইনলেট এবং আউটলেটের সঙ্গে যুক্ত। এবার কম্প্রেসারের বেস থেকে মাউন্টিং বোল্টগুলি খুলে ফেলুন এবং কম্প্রেসারটিকে ইউনিট থেকে বের করুন। নতুন কম্প্রেসারটিকে ইউনিটে বসান এবং সেই বোল্টগুলি দিয়েই মাউন্ট করুন যেগুলি দিয়ে আগের কম্প্রেসারটি মাউন্ট করা ছিল। একটি অ্যাসিটিলিন টর্চ ব্যবহার করে কপার টিউবগুলি ব্রেজ করুন। একটি রিডিউস ফ্লেম ব্যবহার করে টর্চটিকে কপার টিউবের প্রান্তের দিকে কনসেন্ট্রেটেড করুন, যাতে সেগুলি ইনলেট এবং আউটলেটের সঙ্গে ভালোভাবে যুক্ত হয়ে যায়। ইউনিটের সাথে একটি ভ্যাকুয়াম পাম্প যুক্ত করুন এবং যে কোনো তরল অথবা অতিরিক্ত রেফ্রিজারেন্ট বের করে দিন। পাম্পটিকে কয়েক ঘন্টা চলতে দিন, যাতে প্রত্যেকটি জিনিস ভালোভাবে বেরিয়ে যেতে পারে। এয়ার কন্ডিশনিং ইউনিটের সাথে ইলেকট্রিক্যাল ওয়্যারগুলি আবার জুড়ে দিন এবং তারপর ভ্যাকুয়াম পাম্পটি খুলে নিন। ইউনিটটি সিল হয়ে যাওয়ার পর শুকনো নাইট্রোজেন দিয়ে কম্প্রেসারটিকে প্রেসারাইজ করুন। ঠিক আছে, কিন্তু গ্রাউন্ডেড কম্প্রেসার মানে কি? একটি গ্রাউন্ডেড কম্প্রেসার মানে হল কম্প্রেসার মোটরে থাকা ওয়াইন্ডিং শর্ট হয়ে গেছে এবং এটি এখন কোনো কাজের নয়। বুঝতে পেরেছি। এবার আমাকে বলুন, এসি ঠিকমতো কাজ না করার পেছনে ফ্যান মোটরও কি দায়ী? হ্যাঁ হরিশ, যদি ফ্যান মোটর গ্রাউন্ডেড হয় তাহলে এটা এসির কাজকে প্রভাবিত করতে পারে। এই সমস্যার সমাধান ফ্যান মোটর পরিবর্তন করে করা যাবে। দেখা যাক কিভাবে ফ্যান মোটর পরিবর্তন করা হয়।
প্রথমে কন্ডেন্সারটি খুলে ফেলুন, তারপর ফ্যান ব্লেডটি খুলুন। এবার ফ্যান মোটরটি বদলান। ফ্যান লক ব্যবহার করে ফ্যানটিকে লক করুন। অবশেষে কন্ডেন্সার কয়েলটি ফিট করুন এবং তার সাথে গ্রাউন্ডেড রানিং ক্যাপাসিটারও একটা কারণ হতে পারে, এবং রানিং ক্যাপাসিটার বদল করে এবং ইউনিটটি স্টার্ট করে এই সমস্যার সমাধান করা। গতকাল একজন গ্রাহক কল করেছিলেন এবং অভিযোগ করেন যে তার এসি ঠান্ডা করছে না। এর জন্য বহু কারণ থাকতে পারে। না, সবটাই ঠিক নয় হরিশ। কম ঠান্ডা হওয়ার অসংখ্য কারণ থাকতে পারে, কিন্তু এসির ঠান্ডা না করার শুধুমাত্র একটাই কারণ হতে পারে। যদি এসি ঠান্ডা না করে তার অর্থ হল যে সেখানে গ্যাস লিক করছে। এর সমাধান করার জন্য প্রথমে আমাদের সিস্টেমে নাইট্রোজেন প্রবেশ করিয়ে লিক খুঁজে বার করতে হবে। তারপরে লিক করা স্থানের পাইপ ঝালাই করার দ্বারা বদল করে আমাদের লিক সারাতে হবে। আমরা সেটা করতে থাকব লিক পরীক্ষা বারংবার করার দ্বারা, এবং যখন সেটা ঠিক হয়ে যাবে তারপরে আমাদের ভ্যাকিউমাইজ করে নতুন করে গ্যাস চার্জ করতে হবে। কিন্তু কম ঠান্ডা হলে কি হবে? যদি কম ঠান্ডা হয় তাহলে নিচেরগুলোর মধ্যে যে কোনোটা কারণ হতে পারে। এটা হতে পারে যে গ্যাস চার্জ করা নেই, যার সমাধান করা যেতে পারে সিস্টেমের চার্জিং পরীক্ষা করার এবং প্রয়োজন হলে পুনরায় গ্যাস চার্জ করার দ্বারা। কন্ডেন্সারের উচ্চ চাপ কম ঠান্ডা করার আরও একটা কারণ হতে পারে, যার সমাধান করা যেতে পারে কন্ডেন্সার পরীক্ষা করার অথবা পরিষ্কার করার দ্বারা। নিকৃষ্ট পাম্পিং এবং কম্প্রেসারের পিছনে লিক হওয়ার মতো আরও কিছু সমস্যাও এসির সঠিকভাবে না চলার জন্য একটা প্রধান কারণ হতে পারে। আমরা কম্প্রেসার বদল করার দ্বারা এর সমাধান করতে পারি। এটাই কি সব? না যতীন, এখানে এখনো আরও কিছু কারণ আছে, যেমন ফ্যান মোটরের কম গতি এবং একটা ত্রুটিপূর্ণ থার্মোস্ট্যাট। একটা খারাপ হওয়া থার্মোস্ট্যাটের সমস্যার সমাধান করা যেতে পারে সেটি বদল করার দ্বারা। কিন্তু কিভাবে আমরা সমস্যাটা সমাধান করব যদি ফ্যান মোটরের গতি কম হয়? আমরা কি তাহলেও সেটা পাল্টাবো? হরিশ, আপনি সম্পূর্ণ ঠিক। আমরা ঠিক থার্মোস্ট্যাট পাল্টানোর মতোই ফ্যান মোটরও পাল্টাতে পারি, তবে সেটা করার আগে আমাদের আবশ্যিকভাবে ফ্যান ক্যাপাসিটার পরীক্ষা করতে হবে এবং সেটা পাল্টাতে হবে। যদি ফ্যান ক্যাপাসিটার পাল্টানোর পরেও ফ্যান মোটরের গতি উন্নতি না ঘটে, তাহলে আমাদের সেটা একটা নতুন ফ্যান মোটর দিয়ে বদল করতে হবে। ঠিক আছে ছেলেরা, আসুন আমরা এখন একটা চা বিরাম নিই। আমরা পরে এই কথাবার্তা চালু রাখব। তাহলে আমি আশা করতে পারি যে এসি কাজ না করা বা ঠান্ডা না হওয়া অথবা ঠান্ডা কম হওয়ার কারণ এবং সেগুলির সমাধান তোমরা সকলে বুঝতে পেরেছ। হ্যাঁ, বেশ, আমাকে বলো আর কোনো রকমের সমস্যা হতে পারে কি? বৈদ্যুতিক সমস্যা? কিন্তু বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল সমস্যাগুলি আমাদের সমস্যা নয়। এটা সমাধান করার কথা বিদ্যুৎ পরিষেবা প্রদানকারীর। ঠিক তাই নয় যতীন? বিদ্যুৎ হলো একটি শীততাপ নিয়ন্ত্রক বা এয়ার কন্ডিশনিং ইউনিটের কর্মশক্তির এনার্জির প্রাথমিক উৎস। একজন আরইসি টেকনিশিয়ান হিসেবে ইলেকট্রিক্যাল সমস্যাগুলিও একজনের জানা প্রয়োজন। তাই আমরা একবার সাধারণ ইলেকট্রিক্যাল সমস্যাগুলি, সেগুলির কারণ এবং সমাধানগুলি একবার দেখে নেই। যদি ট্রিপিং এর কোনো সমস্যা হয় তাহলে তার পেছনে কারণ হতে পারে লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ। ওকে, তাহলে আমরা কিভাবে এর সমাধান করতে পারি মিস্টার দেসাই? বেশ, একটি স্ট্যাবিলাইজার ব্যবহার করে বা ভোল্টেজকে স্ট্যাবিলাইজ করে এটির সমাধান করা যেতে পারে। উৎপাদনকারীর কেভিএ অনুমোদন অনুযায়ী বাক অ্যান্ড বুস্ট স্ট্যাবিলাইজার ব্যবহার করাটা গ্রাহকের কাছে অনুমোদনযোগ্য। উৎপাদনকারীর কেভিএ অনুমোদন অনুযায়ী বাক অ্যান্ড বুস্ট স্ট্যাবিলাইজার ব্যবহার করাটা গ্রাহকের কাছে অনুমোদনযোগ্য।
ট্রিপিং এর আরেকটি কারণ হতে পারে ত্রুটিযুক্ত স্টার্টিং ক্যাপাসিটর। স্টার্টিং ক্যাপাসিটর বদল করে এই সমস্যা সামলানো যেতে পারে। একই রকমভাবে ত্রুটিপূর্ণ ওভারলোড প্রোটেক্টরও এটার কারণ হতে পারে এবং সেটিকে বদলে দিয়ে ট্রিপিং সমস্যার সমাধান করা যেতে পারে। একটি ফ্যান মোটরের লো স্পিডও কি একই রকমের ট্রিপিং সমস্যা তৈরি করতে পারে? দেশাই, হ্যাঁ, এটা করে থাকে। এই পরিস্থিতিতে ফ্যান ক্যাপাসিটর পরীক্ষা করো এবং এটা বদলে দাও। যদি ফ্যান ক্যাপাসিটর বদলাবার পরেও ইউনিটি ট্রিপ করে তাহলে নতুন একটা ফ্যান মোটর দিয়ে এটা বদলে নাও। শো রিপ্লেসমেন্ট অফ ফ্যান ক্যাপাসিটর। কন্ডেন্সারে ময়লা জমাও ট্রিপিং এর আরেকটি কারণ হতে পারে। ফ্যান মোটরকে সুরক্ষিত রেখে এটাকে অবশ্যই প্রথমে ব্লোয়ার দিয়ে এবং তারপরে জল দিয়ে পরিষ্কার করবে। আমি একবার মিস্টার ব্যাসের থেকে ওভারচার্জ রেফ্রিজারেন্ট কথাটা শুনেছিলাম। ট্রিপিং এ কি এ কোনো পার্থক্য তৈরি করে? দেশাই, হ্যাঁ হরিশ, একটি ওভারচার্জ রেফ্রিজারেটরও ট্রিপিং এর একটি কারণ। এই সমস্যার সমাধান করার জন্য আমাদের উচিত ধীরে ধীরে গ্যাস বের করে দেওয়া এবং ইউনিটের ব্যাক প্রেসার পরীক্ষা করা। ইউনিট যদি বেশি কারেন্ট নিতে থাকে তাহলে আমাদের কি করা উচিত? ভালো প্রশ্ন রমেশ। বেশ, আমি এটা তোমাকে ব্যাখ্যা করব, কিন্তু তার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে ইউনিট কেন এত বেশি কারেন্ট খেয়ে নিচ্ছে। এর সর্বপ্রথম কারণ হতে পারে কম বা বেশি ক্ষমতার ক্যাপাসিটর অথবা খারাপ ক্যাপাসিটর চালু থাকা। এটা সমাধান করার জন্য আমাদের উচিত হবে চালু থাকা ক্যাপাসিটরকে বদলে ফেলা। অন্য কারণগুলি হতে পারে ময়লা জমে থাকা, কন্ডেন্সার অথবা কন্ডেন্সারের ফ্যান মোটর বেশি কারেন্ট নিয়ে নিচ্ছে। তাহলে এই সব সমস্যাগুলিকে আমরা কিভাবে সমাধান করতে পারি? এটা খুব সহজ কাজ যতীন, শুধুমাত্র কন্ডেন্সারের মোটর বদলে দিয়ে। কি ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছ হরিশ, কিন্তু যদি কন্ডেন্সার এয়ার শর্ট সাইক্লিং হয় সেক্ষেত্রে কি করবে? কন্ডেন্সার এয়ার শর্ট সাইক্লিং? দুঃখিত, আমি এটা জানি না। এটা কি ইউনিট দ্বারা হাই কারেন্ট নেবার ক্ষেত্রে কোনো তফাৎ তৈরি করে? হ্যাঁ, এটাও একটা কারণ। আর এই সমস্যাটা আমরা গ্রাহককে হাওয়া চলাচলের উন্নতি করানোর কথা জানিয়ে সমাধান করতে পারি। আমার যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে অতিরিক্ত ভোল্টেজ সরবরাহ কি এর একটি কারণ? অবশ্যই তাই। তাহলে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি? ভোল্টেজ যতক্ষণ না স্থির হচ্ছে আমাদের ততক্ষণ অপেক্ষা করা উচিত। ভেরি গুড। বেশ, এই সমস্যার আরও কিছু কারণ রয়েছে, যেমন রিলে কাজ না করা এবং একটা ত্রুটিপূর্ণ স্টার্টিং ক্যাপাসিটর। আর শুধুমাত্র ত্রুটিপূর্ণ স্টার্টিং ক্যাপাসিটরকে বদলে দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। অসাধারণ যতীন। আর যদি রিলে কাজ না করে? আমার জানা নেই। ঠিক আছে যতীন, এটা খুব সহজ। আমরা রিলেটাকে বদলে দিয়ে এই সমস্যার সমাধান করতে পারি। তাহলে বন্ধুগণ, একজন টেকনিশিয়ান হিসেবে যদি তোমাদের সামনে এসির কোনো সাধারণ সমস্যা এসে হাজির হয় তাহলে কিভাবে তার সমাধান করবে, আশা করি সেটা তোমরা সবাই বুঝতে পেরেছ। হ্যাঁ, ধন্যবাদ। এখন আমি অনেক বেশি আস্থা বোধ করছি মিস্টার শর্মার বাড়ির এসি ঠিক করতে যাবার জন্য। আমি নিশ্চিত যে তুমি সমস্যাটা খুঁজে বের করতে এবং ওইখানেই সমস্যাটার সমাধান করতে সক্ষম হবে। বন্ধুগণ, একজন উত্তম আরএসি টেকনিশিয়ানের সকল সমস্যাগুলি এবং কিভাবে সেগুলির সমাধান করা যায় তার সাথে পরিচিত থাকা আবশ্যিক। এখানে যে টেবিল দেওয়া হয়েছে সেটি সমস্যাকে নিখুঁতভাবে নির্ণয় করা এবং সাথে সাথে সেটি সমাধান করার কাজকে সহজতর করে দেবে। এই লার্নিং সেশনে আমরা বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল সমস্যা বলি এবং সেগুলির সমাধান নিয়ে আলোচনা করলাম।